মিমের এই অকল্পনীয় কথাটা শুনতেই আবিরের শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে। আকস্মাৎ মেরুদণ্ড সোজা হয়ে গেছে, নিঃশ্বাস আটকে আছে গলায়, শ্বাসনালীতে তুফান। মুহূর্তের মধ্যে চোখের শিরা উপশিরা রক্তাভ বর্ণ ধারণ করেছে, বক্ষ স্পন্দন বেড়ে আকাশ ছোঁয়ার পথে। আবির নিজের সর্বোচ্চ অনুবলে মেঘকে যতই আগলে রাখতে চাইছে, প্রতিনিয়ত ততই বিপাকে পড়ে যাচ্ছে। মেঘের মুখে নিরন্তর হাসি ফোটাতে আবির নিজের সাথে একের পর এক নিগৃঢ় বিগ্রহ করেই চলেছে, তারপরও কোনো কিনারা পাচ্ছে না। কণ্ঠস্বরে তেজ ঠেলে আবির শক্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, মেঘ কোথায়? আম্মুরা সবাই আপুর রুমে বসে আছে আর আপুকে সাজুগুজু করতে বলছে, কিন্তু আপু চুপচাপ বসে আছে। আবির চোখ বন্ধ করে জোরে শ্বাস টেনে পরপর সর্বশক্তি দিয়ে নিঃশ্বাস ছেড়ে নিজেকে নিরব্ধ করার চেষ্টা করলো। অতঃপর নিরেট কণ্ঠে বলল, ওকে বলিস সাজুগুজু করতে হবে না, আর দেখিস ওই দিনের মতো কান্নাকাটি যেন না করে, আমি দেখছি। মিম আতঙ্কিত কণ্ঠে বলল, আপনি এখন বাসায় আসলে সমস্যা হবে। আবির আদম্য কণ্ঠে বলল, বাসায় আসবো না, শোন, তোর দায়িত্ব হলো যত দ্রুত সম্ভব তুই ছেলের বাবার নামটা জেনে আমায় কোনোভাবে টেক্সট করে জানাবি। মিম শীতল কণ্ঠে বলল, আচ্ছা। আবির কল কেটে দিয়েছে। মিমের সাথে আবির শান্তস্বরে কথা বলেছে ঠিকই, কিন্তু আবিরের ভেতরটা রাগ আর দুশ্চিন্তায় ফেটে যাচ্ছে। মেঘ বাসায় অল্প সাজুগুজু করলেই আবিরের কলেজায় আঘাত লাগে। নিজের দৃষ্টি সামলে একের পর এক দোয়া পড়তে থাকে, যাতে মেঘের উপর শয়তানের কুনজর না পড়ে। সেখানে কোথাকার কোন পরিবার মেঘকে দেখতে আসবে, এটা আবির বেঁচে থাকতে কোনোভাবেই সহ্য করতে পারবে না। তানভীরকে কল দিতে দিতে আবির দ্রুত অফিস থেকে বেরিয়ে গেছে। রাকিব রাসেল কারোর সাথেই দেখা হয়নি। এদিকে মেঘ বিছানায় হেলান দিয়ে বসে আশেপাশে আম্মু, বড় আম্মু, কাকিয়া সবাই মেঘকে বোঝাচ্ছে, রেডি হতে বলছে। মেঘের সেসবে মনোযোগ নেই। আজ মেঘের চোখে এক ফোঁটাও পানি নেই। সেদিন প্রথমবারের মতো কেউ বা কারা দেখতে আসবে কথাটা শুনে মেঘ নিজেকে শান্ত রাখতে পারেনি। তার উপর আবিরের উদাসীনতা মেঘকে আরও বেশি কাঁদিয়েছিল। কিন্তু রাতের বেলা আবিরের কথা শুনে মেঘ সবটাই বুঝেছিল আর নিজেকে নিজেই বকছিল। তাই আজ মেঘের মনে আতঙ্কের রেশমাত্র নেই। দিব্যি বিছানায় হেলান দিয়ে বসে আঙুল খাচ্ছে। হালিমা খান চাপা স্বরে বললেন, এই মেঘ, আর কতক্ষণ এভাবে বসে থাকবি? উঠে রেডি হ। ওনারা কখন জানি চলে আসে, তখন তোর আব্বু রাগারাগি করবে। মেঘ স্তম্ভিত দৃষ্টিতে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আম্মু, আমি শান্তি করে খাচ্ছি, এটা কি তোমার সহ্য হচ্ছে না? সহ্য হবে না কেন? তুই রেডি হসনি শুনে তোর আব্বু যে চিল্লাচিল্লি করবে, তখন আমি কি করব? ওনারা চলে গেলে না হয় আবার খাইস। আকলিমা খান শান্তস্বরে বললেন, তোমার আব্বু আর বড় আব্বুকে তো চিনোই, সময়ের কাজ সময় না হলে মেজাজ গরম হয়ে যায়। এমন সময় মিম রুমে আসছে। নিচে আব্বু চাচুর কথোপকথনে ছেলে আর তার বাবার নাম শুনে আম্মুর নাম্বার থেকে আবিরকে মেসেজ দিয়ে জানিয়ে অতঃপর উপরে আসছে। আলী আহমেদ খান বাসায় নেই। ইকবাল খানকে আকলিমা খান জানানোর পরপরই তিনি বাসায় চলে আসছে। মোজাম্মেল খানকে বারবার বোঝানোর চেষ্টা করেছেন, অথচ মোজাম্মেল খান কিছুতেই বুঝতে চাইছে না। আবিরকে কল দিয়ে বললে আবির উল্টাপাল্টা কিছু করে ফেলবে, এই ভয়ে ইকবাল খান নিজেই বোঝানোর চেষ্টা করছে। মিম মেঘের রুমে ঢুকতেই মেঘ খাওয়া বন্ধ করে চোখ তুলে তাকালো। সহসা মিমের চোখের ইশারায় আবিরকে জানানোর কথাটা বুঝিয়ে দিয়েছে। মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আমোদের দিকে এক পলক তাকিয়ে শীতল কণ্ঠে বলল, তোমরা থামো, আগে ওনারা আসুক, তারপর আমি সাজবো। মালিহা খান শান্তস্বরে মেঘকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু মেঘের এক কথা, দেখতে আসলে তবেই সে সাজবে। এমনকি তাদের দেখানোর জন্য মেঘ সবকিছু রেডিও করে রেখেছে। ঘন্টা পেরিয়ে যাচ্ছে, কিন্তু বাসার মেহমান আসছে না। মালিহা খান আর আকলিমা খান মেঘের রুমে বসে আছেন, তবে সেদিকে মিম মেঘের কোনো মনোযোগ নেই। মিম মেঘের ওপর হেলান দিয়ে শুয়ে তার স্কুলের গল্প করছে, আর মেঘ মিমের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর গল্প শুনছে। মোজাম্মেল খান আর ইকবাল খান অনেকক্ষণ অপেক্ষা করলেন, কিন্তু কেউই আসছে না। প্রথমে ভেবেছিলেন হয়তো জ্যামে আটকে আছে, এজন্য কল দেননি, কিন্তু অপেক্ষা করতে করতে এক প্রকার বিরক্ত হয়ে কল দিলেন সেই লোকের নাম্বারে। প্রথমবারেই কল রিসিভ হলো। মোজাম্মেল খান তপ্তস্বরে জিজ্ঞাসা করলেন, আপনারা কোথায় আছেন? লোকটা কাঁপা কাঁপা গলায় বলল, আমি অফিসে আছি। মোজাম্মেল খান বিরক্তিভরা কণ্ঠে জিজ্ঞাসা করলেন, আমাদের বাসায় আসার কথা কি ভুলে গেছেন? লোকটা ঢোক গিলে কিছুক্ষণ থেমে অতঃপর বললেন,
না, ভুলই নাই, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? লোকটা আরও কিছুক্ষণ চুপ করে রইল। মোজাম্মেল খান এবার হালকা রাগী স্বরে বললেন, কি হলো? আসলে ভাই, কিভাবে বলবো, আমার ছেলে অন্য এক মেয়েকে পছন্দ করে, তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না বলছে। তাই শুধু শুধু মোজাম্মেল খান রাগে কটমট করে বললেন, আপনার ছেলে অন্য কাউকে পছন্দ করে কিনা সে কথা কি আগে জানা উচিত ছিল না? আর সেদিন আপনার ছেলে তো সামনেই ছিল। আপনার আগ্রহ না দেখালে আমি তো আপনাদের কখনোই জোর করতাম না। লোকটা ভাঙা ভাঙা কণ্ঠে বললেন, আমাদের মাফ করে দিবেন ভাই, আর পারলে দোয়া করবেন। মোজাম্মেল খান রাগে কল কেটে দিয়েছে। নিজের দায়িত্ব নিয়ে বাসায় এত এত আয়োজন করিয়েছেন, সেখানে তারা আসবেন না, এটা তিনি মানতেই পারছেন না। আগেরবার তানভীররা কিছু একটা করেছিল ভেবে এবার আবির তানভীরকে কিছুই জানায়নি, অথচ এবারও একই সমস্যা। মোজাম্মেল খান মনে মনে ভাবছেন, ছেলে যদি অন্য কোথাও পছন্দ থাকতো তাহলে সেদিন আমার মেয়ের ব্যাপারে এত আগ্রহ দেখিয়েছিল কেন? আমার মেয়েকে দেখার জন্য এত উতলা হয়ে গেছিল কেন? ইকবাল খান মিটিমিটি হেসে বললেন, থাক ভাইয়া, মন খারাপ করো না। মোজাম্মেল খান ভেতরে ভেতরে রাগে ফুঁসছেন, চোখ বন্ধ করে সোফায় হেলান দিয়ে বসে আছেন। ইকবাল খান উপরে গিয়ে মেঘের রুমের দরজার সামনে দাঁড়িয়ে বললেন, তোমরা যে যার রুমে যাও, ওনারা আসবেন না। মালিহা খান উদ্বিগ্ন কণ্ঠে শুধালেন, আসবেন না কেন? ছেলের অন্য কাউকে পছন্দ। মেঘ ফিক করে হেসে ফেলল। মেঘের দেখা দেখি মিমও হাসছে। মালিহা খান রাগী স্বরে বললেন, এই মেঘ, হাসছিস কেন? আবারও বললেন, তোর আব্বু কোথায় কি ছেলে দেখে বলতো? আগে এবার কি সব অজুহাত দেখালো, আর এবার ছেলে বলে অন্য মেয়েকে পছন্দ করে। সকালেও তো শুনলাম ছেলে তোকে দেখার জন্য খুব আগ্রহী, এখন এসবের মানে কি? মেঘ বড় আম্মুর দিকে তাকিয়ে মৃদু হেসে মনে মনে আওড়ালো, শাশুড়ি আম্মু, ওই ছেলের আমাকে দেখার আগ্রহ থাকলে কি হবে? তোমার ছেলের তো বিন্দুমাত্র আগ্রহ নেই। তোমার ছেলে সবার সামনে যতই স্বাভাবিক থাকুক না কেন, আড়ালে ঠিকই আমাকে নিয়ে ভাবে। আর আমি শিওর ওই ছেলের গার্লফ্রেন্ড আজই আবিষ্কৃত হয়েছে, আর সেটা তোমার ছেলেই করেছে। মালিহা খান শীতল কণ্ঠে বললেন, কী রে, কী ভাবছিস? ওনার আসেননি বলে মন খারাপ করছিস? মেঘ সশব্দে হেসে বলল, না গো, আমি ভাবছি তোমরা কত কষ্ট করে সারাদিন রান্না করলে, এই খাবারগুলো কিভাবে খেয়ে শেষ করব। মালিহা খান আর আকলিমা খান ভ্রুকুচকে তাকিয়েছেন। ইকবাল খান নিঃশব্দে হেসে রুম থেকে বেরিয়ে গেছেন। মেঘ মিমকে উদ্দেশ্য করে বলল, আমার ফোনটা দে তো, ভাইয়া আর আবির ভাইকে কল দিয়ে আসতে বলি, একসাথে খাবো। মিম ড্রেসিং টেবিলের সামনে থেকে ফোন এনে মেঘকে দিল। মেঘ তানভীর আর আবির দুজনকেই কল দিয়েছে, তবে ছেলের ব্যাপারে কিছু বলেনি, শুধু খাবার খেতে দাওয়াত দিয়েছে। মেঘের ফাজলামো দেখে মালিহা খান আর আকলিমা খান দুজনেই চুপচাপ বেরিয়ে গেছেন। ওনারা চলে যেতেই মেঘ আর মিম নিজেদের মতো ফিস করা শুরু করে দিয়েছে। সন্ধ্যের আগে আগে আবির বাসায় আসছে। পরনে ছাই রঙের শার্টের হাতা কোনোই অবধি ফোল্ড করা, বুকের উপরের বোতামটা খোলা, চুলগুলো অগোছালো, শ্যামবর্ণের চেহারা ঘামে চিকচিক করছে। এক হাত পকেটে, অন্য হাত স্বাভাবিক রেখে বাসার ভিতর ঢুকেছে। সোফায় মোজাম্মেল খান বসে আছেন, ওনার পাশেই হালিমা খান দাঁড়িয়ে আছেন। মোজাম্মেল খান অতর্কিতে নিজের মনের ভেতর ক্ষোভ প্রকাশ করছে, আর হালিমা খান চুপচাপ দাঁড়িয়ে সেসব শুনছেন। মালিহা খানরা যে যার রুমে, ইকবাল খান একটা কাজে বেরিয়েছেন। আবির স্বাভাবিক ভঙ্গিতেই সিঁড়ি পর্যন্ত এগিয়ে গেল। এক পলক মামুনির দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বলল, মামুনি, এক কাপ কফি করে দিবা প্লিজ। হালিমা খান আবিরকে ক্ষণিক দেখে সঙ্গে সঙ্গে বললেন, তুই ফ্রেশ হয়ে রে, আমি কফি বানিয়ে পাঠাচ্ছি। পাঠাতে হবে না, আমি ফ্রেশ হয়ে নিচে আসতেছি। আবির সচরাচর নিজের কফি নিজেই করে। সকালের মাঝে মধ্যেও হালিমা খান নয়তো মালিহা খান করে দেন। আজ মূলত মোজাম্মেল খানের জন্যই অসময়ে মামুনের কাছে কফি চাইছে, আবির যাতে মোজাম্মেল খানের চিলাচিলিটা কমে। আবির দুটো সিঁড়ি উঠতেই মোজাম্মেল খান আর চোখে আবিরকে দেখে গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কোথায় ছিলে? আবির স্বাভাবিক কণ্ঠে বলল, অফিসে। কেন? তানভীর কোথায়? আবির ভাবলেশহীন জবাব, আমি কি জানি। মোজাম্মেল খান সূক্ষ্ম নেত্রে আবিরের দিকে তাকিয়েছেন। আবির মৃদু হেসে বলল, আমি কি যাব চাচ্চু? যাও। হালিমা খান কফি করতে রান্নাঘরে চলে গেছেন। মোজাম্মেল খান সোফায় চোখ বন্ধ করে বসে আছেন। আবিরের কথাবার্তা খুব স্বাভাবিক, সন্দেহজনক কিছুই চোখে পড়েনি। তানভীর জানলে এতক্ষণে সে অবশ্যই রিয়াক্ট করত।
অথচ তানভীরও এখন পর্যন্ত শান্ত। সারাদিন বাসায় ফেরেনি, বাসার কারোর সাথে ফোনে কথাও বলতে তিনি দেখেননি। তার মানে তানভীরও কিছু জানে না। মোজাম্মেল খান দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মনে মনে বললেন, তানভীর আর আবির কিছু না জানলে এমনটা হলো কিভাবে? তাহলে কি সত্যি ওই ছেলের অন্য জায়গায় পছন্দ আছে? আবির কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে শার্ট পাল্টিয়ে টি শার্ট আর ট্রাউজার পরে নিচে আসছে। মোজাম্মেল খান তখনও সোফায় বসা, তাই আবির সোফায় না বসে সরাসরি রান্নাঘরে চলে গেছে। কফির কাপ নিতে নিতে ধীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কিছু হয়েছে নাকি? হালিমা খান তপ্তস্বরে বললেন, না, তেমন কিছু না। মোজাম্মেল খানের কড়া নিষেধ আবির কিংবা তানভীরের সামনে মেঘের বিয়ে সম্পর্কিত কোনো আলোচনা যেন না হয়। আবির সবটাই জানে, তবুও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। আবির মোজাম্মেল খানকে খানিকক্ষণ পরখ করে শক্ত করে বলল, চাচুকে অতিরিক্ত টেনশন করতে বারণ করো। মেয়ের বিয়েই হলো না, এখনই চুল পাকিয়ে ফেলতেছেন, লোকে কি বলবে? আবিরের দুষ্টামি বুঝতে পেরে হালিমা খান মৃদু হেসে বললেন, আমাকে বলছিস কেন? তুই গিয়ে বল। আবির হাতে কফির কাপ নিয়ে এগিয়ে যেতে যেতে ডাকলো, চাচু। মোজাম্মেল খান আবিরের দিকে সরাসরি তাকিয়ে আস্তে করে বললেন, বলো। আবির ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, মামুনি বলতেছে আপনার চুল নাকি পেকে যাচ্ছে, আপনাকে এখন আর আগের মতো ভালো লাগে না। মোজাম্মেল খান অনুচ্ছ হেসে বলল, তাই নাকি? এর মতো হালিমা খান রান্নাঘর থেকে তেড়ে এসে আবিরের হাতে আস্তে করে থাপ্পড় দিয়ে বললেন, এই ফাজিল, আমি কখন এই কথা বললাম? আবির অনিশ্চয়তার স্বরে জবাব দিল, তুমি মনে মনে ভাবছিলে, ওইটাই চাচুকে জানালাম। হালিমা খান রাগে রাগি মুখ করে আবিরের দিকে তাকিয়েছে। মোজাম্মেল খান আর আবির, হালিমা খান দুজনকেই কিছুক্ষণ দেখে গুরুভাব কণ্ঠে বলল, তাহলে আমার এখন কি করতে হবে? আবির ঢোকি উষ্ণ স্বরে বলল, সবসময় একটু হাসি খুশি থাকবেন, সবার সাথে স্বাভাবিকভাবে কথা বলবেন, নিজেকে সময় দিবেন, সাথে মামুনিকেও। বাকিটা মামুনি বলবে। আমি এখন পালাই। আবির টেবিলের ওপর কাপ রেখে সিঁড়ির দিকে ছুটছে। মোজাম্মেল খান ঠোঁটে অস্পৃশ্য হাসি রেখেই হালিমা খানের দিকে তাকালেন। আবিরের অকপটে বলা কথাগুলো হালিমা খানের মনের অন্তরালে লুকানো অব্যক্ত অনুভূতি। হালিমা খান স্বচ্ছ দৃষ্টিতে আবিরের দূর দেখছেন। 2-3 সিঁড়ি ফাঁক দিয়ে দ্রুত উঠে ছেলেটা। ওর উপরে ওঠা তারা দেখে মনে হচ্ছে সবেমাত্র কাউকে আহত কিংবা নিহত করে আসছে। আশেপাশে মসজিদে মাগরিবের আজান পড়েছে। মোজাম্মেল খান বসা থেকে উঠে উচ্চস্বরে ডাকলো, আবির, নামাজে যাবে না? আবির নিজের রুম থেকে যেতে যেতে বলল, টুপি নিয়ে আসছি। মোজাম্মেল খান উঁচু করে আবিরের জন্য অপেক্ষা করছেন। আবিরও উঁচু করে মাথায় টুপি দিতে দিতে নিচে আসছে। বাসায় আর কেউ নেই, তাই আবির আর মোজাম্মেল খান একসঙ্গে নামাজের জন্য বেরিয়েছেন। মোজাম্মেল খান যেতে যেতে হঠাৎই গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, তানভীর কি নামাজ পড়ে? ফজরে না হয় উঠতে পারে না, বাকি ওয়াক্ত কি পড়ে? আবির নিরুদ্বেগ কণ্ঠে বলল, আমি সবসময় নামাজের কথা বলি, কিন্তু বাইরে ঠিকমতো নামাজ পড়ে কিনা জানি না। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, তুমি একটু বুঝিয়ে বলো। মোজাম্মেল খানের ভারী কণ্ঠে বলা কথাতে আবির কপাল কুঁচকাল। মোজাম্মেল খানের মস্তিষ্কে যখন যা আসে তাই। এতক্ষণ মেঘের ব্যাপারে ভাবছিল, এখন সেই ভাবনায় এসেছে তানভীর, তাও আবার তানভীরের নামাজ নিয়ে দুশ্চিন্তা করছেন। আবির মনে মনে আওড়ালো, তানভীরকে নামাজে নিয়মিত করার ঔষধ আমার জানা আছে, খুব শীঘ্রই ওষুধ দিতে হবে। মোজাম্মেল খানের দিকে তাকিয়ে মৃদু হেসে আবির বলল, আপনি চিন্তা করবেন না, ফজর থেকে তানভীরও আমাদের সাথেই নামাজে যাবে, দেখো যদি উঠতে পারে। আবির মুচকি হেসে বলল, প্রয়োজনে সারাত না ঘুমিয়ে ফজরের নামাজ পড়ে একবারে ঘুমাবে। মোজাম্মেল খান আবিরের কথা শুনে ক্ষীণ হাসলেন। নামাজ শেষে অফিসের কিছু কিছু বিষয় নিয়ে কথা বলতে বলতে বাসায় আসছে দুজন। ততক্ষণে মেঘরা সবাই নামাজ শেষ করে নিচে চলে আসছে। তানভীরও বাসায় ফিরেছে। 4 ভাই বোন মিলিয়ে সিরিয়াস কোনো আলোচনায় ব্যস্ত, তবে সেই আলোচনার কেন্দ্রবিন্দু হলো খাবার। আবির আর মোজাম্মেল খানকে একসঙ্গে বাসায় ঢুকতে দেখে তানভীর ভ্রু কুঁচকালো। সচরাচর সবাই একসঙ্গে নামাজে গেলে আলী আহমেদ খান আর মোজাম্মেল খান সামনে গল্প করতে করতে চলে যান। পেছনে আবির, তানভীর আর ইকবাল খান টুকিটাকি কথা বলে। তানভীর না থাকলে আবির আর ইকবাল খান একসঙ্গে যান। তবে এই প্রথমবার বাসায় কেউ না থাকাতে আবির আর তানভীরের আব্বু একসঙ্গে বাসায় আসছে, তবুও এমন একটা দিনে। আবিররা আসতেই মেঘ ঘাড় ঘুরিয়ে আবিরকে দেখে নিল। আবিরের মাথায় টুপি, সাবলীল ভঙ্গিতে আব্বুর সাথে কথা বলছে। তা দেখে মেঘের হৃদয়ের ধুকপুকুনি তীব্র হতে শুরু করেছে। মালিহা খান খেতে ডাকছেন।
তাই আলী আহমেদ খান আর ইকবাল খান ব্যতীত বাকি সবাইকে খেতে বসেছে। রাকিবের নাম্বার থেকে তানভীরের ফোনে বারবার কল আসতেছে। তানভীর রিসিভ করে স্বাভাবিক কণ্ঠে বলল, হ্যাঁ রাকিব ভাইয়া বলো। আবির কোথায় রে? আছে পাশেই, খেতে বসেছে। আবির বিকালে কাউকে না বলে হুট করে অফিস থেকে চলে গেছে, তারপর থেকে কল ধরছে না। কি হয়েছে, সব কিছু ঠিক আছে? হ্যাঁ একদম, ভাইয়ার ফোন রুমে, মাত্র নামাজ থেকে এসে খেতে বসেছে। তাহলে অফিস থেকে হুট করে চলে গেছিল কেন? খাওয়া দাওয়া শেষ করি, তারপর তোমার সাথে দেখা করে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। সবাই সবার মতো খাচ্ছে, কারো মুখেই প্রয়োজনের বাইরে কোনো কথা নেই। তানভীর একটু পর পর আবিরকে ইশারায় এটা সেটা বোঝাচ্ছে আর প্রশ্নও করেছে, তবে মোজাম্মেল খান তাকালেই চুপ হয়ে যায়। খাওয়া দাওয়া শেষ করে আবির আর তানভীর বেরিয়েছে। যদিও আবির যেতে চাচ্ছিল না, কিন্তু তানভীর এক প্রকার জোর করে নিয়ে গেছে। রাকিব আর রাসেল অফিস থেকে বেরিয়ে প্রতি সপ্তাহের সেই সুপরিচিত আড্ডাখানায় আবিরদের জন্য অপেক্ষা করছে। আবির এসেই চুপচাপ বসে পড়েছে। মালিহা খান জোর করে একটু বেশিই খাইয়েছেন, তাই এত নড়াচড়া করতে ভালো লাগছে না। এমনকি আবির বাইকও নিয়ে আসেনি, তানভীরের বাইকে এসেছে। রাকিব আবিরকে দেখেই উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি রে, কি হয়েছে তোর? অফিস থেকে কোথায় চলে গেছিলি? আবির ঠান্ডা কণ্ঠে বলল, আজও কেউ আবার দেখতে আসার কথা ছিল। রাকিব চেঁচিয়ে উঠল, কি? তারপর? এর মধ্যে তানভীর বাইক পার্ক করে চলে আসছে। এসে রাকিবের সামনে রাখা একটা চেয়ারের উপর নিজের ডান পা তুলে ডান হাতের 3 আঙুল ভাঁজ করে বাকি 2 আঙুলে রাকিবের কপালের কিছুটা উপরে মাথায় ধরে রাগান্বিত কণ্ঠে চিৎকার করলো, হারামির বাচ্চা, বিয়ে করার খুব শখ তোর? তাও আবার আমার স্প্যারোকে? বিয়ে তো বহু দূর, তুই আমার মেয়েকে কল্পনাতেও দেখতে পারবি না। তানভীরের গতিবিধি দেখে রাকিব থ বনে গেছে। চা বিক্রেতা মামাও আটকে উঠেছেন। আশেপাশে কয়েকজন বিস্ময় সমেত তাকিয়ে আছে। আবির চেয়ারে হেলান দিয়ে বসে মিটিমিটি হাসছে। রাকিব ঠক গেলে কিছু বলতে যাবে, তার আগেই তানভীর বাজখাই কণ্ঠে আবারও বলে উঠল, ডোন্ট সে এনিথিং, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার এনিথিং ফ্রম ইউর মাউথ। যদি তোর মুখ থেকে একটা শব্দ বের হয়, তবে তোর বাপ এখানে এসে শুধু তোর লাশটা পাবে। রাকিব নিষ্পলক দৃষ্টিতে তানভীরের ক্রোধিত চেহারার পানে চেয়ে আছে। তানভীরের চোখে মুখে হাসি উপচে পড়ছে, তবু নিজেকে শক্ত রাখার চেষ্টা করছে। রাসেল অবাক চোখে সব দেখছে। আকস্মাৎ রাকিব হাসতে শুরু করলো। তানভীর তখনও রাগে লোক করে চেয়ে আছে। আবির গুরুভাব কণ্ঠে বলল, তোর নাটক দেখানোর জন্যই জোর করে আমায় নিয়ে আসছিস, তাই না? রাকিব হাসতে হাসতে বলল, চিন্তা করিস না, সেরা অভিনেতার পুরস্কার এবার তুই পাবি। ওদের হাসি দেখে তানভীর নিজের হাসি আটকে রাখতে পারল না। হাসতে হাসতে রাকিবের মাথা থেকে হাত সরিয়ে চেয়ার থেকে পা নামিয়ে টিস্যু দিয়ে চেয়ারটা মুছে বসলো। শুকনো গলায় ঢোক গিলে আহত স্বরে বলল, ইস, থামালে কেন আমাকে? রাকিব তখনও হেসেই যাচ্ছে। হাসি কিছুটা কমিয়ে বলল, পেছনে তাকিয়ে দেখ, মানুষ যেভাবে তোকে দেখছে মনে হচ্ছে পুলিশ আসতে দেরি হবে না আর। তানভীর আকস্মাৎ পিছু ফিরে তাকালো। প্রায় 15-20 জন লোক দাঁড়ানো, দৃষ্টিতে আতঙ্ক। তানভীর থতমত খেয়ে বলল, এ ভাই, আমি কিছু করি নাই। লোকজন এখনও নিশ্চুপ দাঁড়িয়ে আছে। তানভীর ভ্রুকুচকে উষ্ণস্বরে বলল, বিশ্বাস করুন, আমি কিছু করিনি, দেখুন আমার হাতে কিচ্ছু নাই। আবির আর রাকিব হাসতে হাসতে ক্লান্ত হয়ে যাচ্ছে। চা বিক্রেতা মামাও মৃদুস্বরে বললেন, আরে কোনো সমস্যা নাই, ওরা সবাই ভাই ভাই, এমনিতেই মজা করছে, আপনারা যান। আস্তে আস্তে মানুষ চলে যাচ্ছে। যেতে যেতেও বারবার তানভীরকে দেখছে। কয়েকজন এখনও ঠায় দাঁড়িয়ে আছে। তানভীর তাদেরকে দেখে বিড়বিড় করে বলল, আমাকে দেখেই এত ভয় পাচ্ছে, ভাবছি ভাইকে দেখলে তাদের কি হতো। রাসেল চোখ মুখ কুঁচকে জিজ্ঞাসা করলো, আবির কি আজ নিজের রূপ দেখিয়ে ফেলছে? মিনহাসদের ঘটনায় আমি কত কষ্টে আবিরকে আটকিয়েছিলাম, তারপরও পারলাম না, সেই তো গিয়ে অ্যাক্সিডেন্ট করলো। রাকিব শান্তস্বরে জিজ্ঞেস করলো, আবির কি এভাবেই হুমকি দিছিল তানভীর? তানভীর মেকিস্বরে বলল, দূর, এটা তো শুধু ট্রেলার ছিল। রাকিব আর রাসেল বিস্ময়কর দৃষ্টিতে আবির দিকে তাকিয়ে আছে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, আমাকে এভাবে দেখার কি আছে? দেখছি তুই ঠিকঠাক আছিস কি না। আমার আবার কি হবে? না কিছু না। তা এভাবে আর কতদিন? জানি না। রাকিব ঠাট্টা করে বলল, তোদের জন্য প্রতিনিয়ত আমার সংসারে ঝগড়া হয়। আবির ভ্রুকুচকে বলল, আমরা কি করলাম? তুই কি করিস নাই? মেঘকে তুই ইচ্ছে করে কষ্ট দিচ্ছিস।
মেঘের ভালোবাসা বুঝতেছিস না। সেদিন তো রিয়ার আগে বলতেছে মেঘকে তার কোন কাজিনের বউ করে নিয়ে যাবে। আবির অগ্নিদৃষ্টিতে তাকে গম্ভীর কণ্ঠে বলল, রাকিব, তোর বউকে সামনে রাখিস। উল্টাপাল্টা কথা বললে তোর বউকে মেরে তোকে বিপত্নিক করে ফেলবো। রাকিব মৃদুস্বরে বলল, এমন করিস না ভাই, আমার একটাই বউ। তানভীর সশব্দে হেসে বলল, তোমাদের তো একটা হলেও আছে, অন্তত বলতে পারো সে আমার। এদিকে আমার যে একটাও নেই। আবির গম্ভীর কণ্ঠে বলল, থাকবে কিভাবে? নির্বোধের মতো কোথাকার কোন মেয়ের প্রস্তাবে রাজি হওয়ার সময় মনে না খোঁজখবর না নিয়ে ধুমকাছ। আসছে আমার প্রেমিক পুরুষ। তানভীর মন খারাপ করে বলল, তখন না হয় আমি নির্বোধ ছিলাম, এখন তো বোধ হয়েছে আমার। আর ঠিকঠাক কাউকে পছন্দ করেছি, তাহলে তাকে কেন পাচ্ছি না? আবির শক্ত কণ্ঠে বলল, নামাজ পড়িস কয় ওয়াক্ত? আল্লাহর কাছে কতবার তাকে চাস? মাঝে মাঝে চাই। তাহলে আর কি, মাঝে মাঝেই আসবে। তানভীর কপাল গুটে ফোঁস করে শ্বাস ছাড়ল। আবির ভারী কণ্ঠে বলল, দেখ তানভীর, তুই ফজর থেকে আমার সাথে নামাজে যাবি। কাল থেকে যদি এক ওয়াক্ত নামাজ মিস করিস, তাহলে তোর না হওয়া প্রেমিকার কাছে তোর নামে অপপ্রচারটা করব। তানভীর নিরেট কণ্ঠে বলল, কি? আবির খানিক হেসে বলল, তাছাড়া আমি আমার শ্বশুর আব্বাকে কথা দিয়েছি, সেই কথা তো আমার রাখতেই হবে। প্রয়োজনে তোকে কানে ধরে নিয়ে যেতে হলেও আমার কোনো সমস্যা নেই। তানভীর ঠাট্টা স্বরে বলল, বাহ, শ্বশুরকে পটানোর ধান্দা নাকি? আবির নিঃশব্দে হাসল। রাকিব তানভীরের দিকে তাকিয়ে বলল, ওইখানের ঝামেলা সমাধান হয়েছে নাকি বেঁধে রেখে আসছিস? ভাইয়া গেলে বাধার প্রয়োজন পড়ে না, সব কিছু একদম সমাধান করে আসছি। রাসেল বলল, ঝামেলা কি বেশি হয়েছিল? তোমরা তো ভাইয়াকে চিনোই, বনুর ব্যাপারে সামান্যতম বিষয়ে যে পরিমাণ ক্ষিপ্ত হয়, সেখানে বনুর বিয়ের বিষয় উঠে গেছে। কি হতে পারে ভাবো? সিচুয়েশন এতই খারাপ হয়ে গেছিল যে হয় এসপার না হয় ওসপার হয়েই যেত। তখন ছেলের বাবা আসছে, ওই অবস্থায় ছেলেকে বাঁচাতে ডিরেক্ট ভাইয়ার পা ধরতে ফেলতেছিল। তারপর তাড়াতাড়ি সরিয়ে সব কিছু মোটামুটি নর্মাল করেছি। এমন সময় আব্বু কল দিয়েছে, তখন আর কি, ভাইয়া যা যা শিখিয়ে দিয়েছে উনিও তাই তাই বলেছে, এইসবই। রাকিব তপ্তস্বরে বলল, আমাকে একটা কল দিতে পারতি? আমি নিজেও জানতাম না, ভাইয়া আমায় ঠিকানা দিয়ে শুধু আসতে বলেছে। আবির ঠান্ডা কণ্ঠে বলল, সেসব কথা বাদ দে, এখন বল কাজটা শেষ হয়েছে? রাকিব ধীর কণ্ঠে বলল, আমি যতটা সম্ভব চেষ্টা করেছি, তুই রাতে সময় করে একটু দেখে নিস প্লিজ। আচ্ছা। ওরা চারজন বেশ কিছুক্ষণ আড্ডা দিয়েছে, তবে আজ বেশিরভাগ আলোচনা করেছে রাকিবের বিবাহিত জীবন নিয়ে। ঘণ্টাখানেক পর আবিররা বাসার উদ্দেশ্যে চলে গেছে। আলী আহমেদ খান নিজের কাজ শেষ করে বাসায় ফিরেই মোজাম্মেল খানকে ডেকেছেন। মোজাম্মেল খান আসতেই জিজ্ঞেস করলেন, ওনারা আসছিলেন? না ভাইজান। আসেননি কেন? সঠিক জানি না, তবে বলেছে ছেলের অন্য কোনো মেয়েকে পছন্দ। তাহলে আর কি, আপাতত ছেলে দেখা বন্ধ করে কাজে মনোযোগ দে, সামনে ঈদ আসতেছে। এবারের ঈদে আমি কিছু করতে পারবো না, যা করার সব আবির আর তানভীর করবে। আলী আহমেদ খান চিন্তিত কণ্ঠে শুধালেন, ওরা কি পারবে? পারবে না কেন, বড় হয়েছে, দায়িত্ব নিতে হবে না? আচ্ছা বলে দেখিস, কিন্তু আপাতত ছেলে দেখা বন্ধ রাখ। মোজাম্মেল খান গভীর কণ্ঠে বললেন, ঠিক আছে, বন্ধ রাখলাম, কিন্তু ভালো ছেলে পেলে অবশ্যই বাসায় নিয়ে আসবো। আগে দেখ ভালো ছেলে পাস কিনা। মোজাম্মেল খান রাশভারী কণ্ঠে শুধালেন, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো ভাইজান? আলী আহমেদ খান মিকিসরে বললেন, ঠাট্টা করবো না তো কি করব? এই বলিস ছেলে ভালো, পরিবার ভালো, অথচ ছেলে বাসা পর্যন্ত আসেই না। আমি কিভাবে বুঝবো ভালো নাকি খারাপ? মোজাম্মেল খান প্রখর তপ্তস্বরে বললেন, ঠিক আছে, এরপর আমি গিয়ে ছেলেকে বাসায় নিয়ে আসবো। আলী আহমেদ খান উদাসীন কণ্ঠে বললেন, আচ্ছা, আসলে আমাকে খবর দিস। এদিকে মেঘ একটু পর পর বেলকনিতে যাচ্ছে, আবিরের জন্য অপেক্ষা করছে। হঠাৎ বাইকের শব্দ শুনেই বেলকনিতে ছুটল। তানভীরের পিছনে আবির বসা। আবিরকে দেখেই মেঘের মুখে হাসি ফুটল। আবির রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানা ল্যাপটপ নিয়ে বসেছে। প্রায় 15-20 মিনিট পর মেঘ আসছে। ভেতরে না ঢুকে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আবিরকে দেখছে। আবির পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করছে। হঠাৎ নিজের ফোন হাতে নিতে পারতেই মেঘকে নজরে পড়ল। মেঘের চোখে মুখে প্রশান্তির হাসি। আবেশিত দৃষ্টিতে আবিরকে দেখছে। আবির মেঘকে আপাদমস্তক দেখে উষ্ণস্বরে বলল, কি ব্যাপার ম্যাম, বাইরে দাঁড়িয়েছেন কেন? রুমে আসার জন্য কি আপনাকে আলাদাভাবে আমন্ত্রণ জানাতে হবে? মেঘ মুচকি হাসল। উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করল, আজকে ছেলেটা কেমন ছিল? আবির নিঃশব্দে হেসে বলল, আপনি কেমন আশা করেছিলেন?
রাজপুত্রের মতো। আবিরের রাখি যুগল খানিক প্রশস্ত হলো, সহসা ঠোঁটের কোণের হাসি ফুটে উঠেছে। অতঃপর আবির স্বাভাবিক কণ্ঠে বলল, রুমে আসুন ম্যাম। না, আপনি কাজ করুন। আবির ল্যাপটপের দিকে এক পলক তাকিয়ে চাপা স্বরে বলল, রাত অনেক হয়েছে, ঘুমাতে যান। মেঘ শান্ত স্বরে বলল, ঘুম আসতেছে না। আবির আকস্মাৎ ভ্রুকুচকে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, কেন? আবিরের অভিপ্রায় বুঝতে পেরে ঠোঁটে হাসি রেখে মেঘ অত্যন্ত গুরুতর কণ্ঠে জবাব দিল, হবু জামাইটাকে খুব মিস করছি। আবির সঙ্গে সঙ্গে ল্যাপটপ বিছানায় ফেলে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে উঠল, কি? মেঘ সশব্দে হেসে এক দৌড়ে নিজের রুমে চলে গেছে। আবির এগিয়ে গিয়ে রুমের দরজায় কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। মেঘের করা ছোট ছোট দুষ্টুমিগুলো আবিরের বরাবরই খুব প্রিয়। আবির রুমে এসে আবারও কাজে মনোযোগ দিল। ঘণ্টাখানেক পর মেঘের নাম্বার থেকে একটা মেসেজ আসছে, মিস ইউ। অনেকটা নিচে লেখা, হবু জামাই। আবির মেসেজটা দেখে আবারও হাসলো। ঘুইতে তখন 12টার উপরে বাজে। আবির রিপ্লাই দিল, ঘুম না আসলে ছাদে চলুন, তানাদের সাথে আড্ডা দিয়ে আসি। 2 মিনিট বাদেই মেঘের মেসেজ দিল, আমি ছাদেই আছি। আবির এক লাফে বিছানা থেকে নেমে দ্রুত দৌড়ে ছাদে গেল। তানাদের প্রতি মেঘের এক আকাশ সমান ভয়, যার জন্য সন্ধ্যার পরে আবির রুমটাও পার হয় না। আবিরের উপর রাগ করে একদিন রাতে ছাদে এসে বৃষ্টিতে ভিজেছিল, আর আজ দ্বিতীয় দিন। আবির ছাদে আসতেই মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি কি আপনাকে বিরক্ত করেছি? মেঘের মাথা থেকে পড়ে যাওয়া ওনাটা আবির দুহাতে আবারও মাথায় তুলে দিল। লোকে বলে রাত বিরাতে ছাদে তানারা ঘোরাফেরা করে, তানাদের নজর যেন মেঘের ওপর না পড়ে, সেই ভয়েই আবির মেঘের কপাল পর্যন্ত ওনা টেনে দিয়েছে। চিরচেনা গায়ের গন্ধ নাসারন্ধ্রে প্রবেশ করা মাত্রই মেঘের অন্তঃস্থলে শিহরণ জাগে। মৃদু আলোতে মেঘের দিকে তাকিয়ে আবির মোলায়েম কণ্ঠে বলল, মাঝে মাঝে বিরক্ত কি জিনিস বুঝতেই পারি না। মেঘ নিজেকে সামলে উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করল, ওই ছেলেটার সাথে দেখা করেছিলেন আপনি? আবির কপট রাগ দেখিয়ে বলল, ওই ছেলের ব্যাপারে কথা বলার জন্য আমার কাছে কোনো সময় নেই, চলে যাচ্ছি আমি। আবির ঘুরতেই মেঘ আবিরের হাত চেপে ধরল। আবির আর চোখে তাকাতেই মেঘ সঙ্গে সঙ্গে হাত ছেড়ে ধীর কণ্ঠে বলল, আপনি বলেছিলেন তানাদের সাথে গল্প করবেন। আবির মনে মনে ওড়ালো, আমার যে আপনার সাথে কথা বলতে ইচ্ছে করছিল, তানারও তো বাহানা মাত্র। মেঘ আর আবির মুখোমুখি দুটো সিঙ্গেল সোফায় বসা, কারো মুখে কোনো কথা নেই। মেঘ নীরবে বসে নিজের হৃদয়ের প্রবল ধুকপুকানি সহ্য করছে। ক্ষণে ক্ষণে আবিরের দিকে তাকাচ্ছে, তবে আবিরের নিগৃঢ় দৃষ্টি দেখে স্থির থাকতে পারছে না। কথা বলতে গিয়ে বারবার কথা গিলেছে। ধীরে ধীরে শরীর ঘামতে শুরু করেছে। শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সামলে মেঘ আচমকা ডাকল, আবির ভাই। সুপরিচিত কণ্ঠস্বরের চিরচেনা জবাব, হুম। আবিরের মোহমায় জড়ানো মেঘ বিমোহিত নয়নে আবিরকে দেখে ঢোক গিলে উষ্ণস্বরে জানতে চাইল, আপু এমন করছেন কেন? মেঘের আকুল কণ্ঠে বলা কথাটা আবির নড়ে চড়ে বসল। ধীর কণ্ঠে বলল, জানি না। আপনি এভাবে আর কতদিন আমাকে বাঁচাবেন? জানি না। মেঘ একটু রাগী স্বরে বলল, আপনি কি কিছুই জানেন না? আবির মেঘের দিকে তাকিয়ে মলিন হেসে বলল, তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি? মেঘের অমনি হৃদস্পন্দন বাড়তে শুরু করেছে। আবিরের আকুল আবেদনে মেঘের ভেতর তোড়পাড় শুরু হয়ে গেছে। মেঘ তপ্ত স্বরে বলল, কি চান? সাহস। আবিরের কথা শুনে মেঘ আনমনে হেসে ফেলল। লজ্জায় চিবুক খানিক নামিয়ে বলল, আপনি আমার কাছে সাহস চাচ্ছেন? আবির ঢোক গিলে শান্ত স্বরে বলল, হ্যাঁ চাইছি। কেন? নিজের করা ভুলগুলো প্রতিনিয়ত তাড়া করে আমায়। জানি না কখন কি হবে, যদি পারিস একটু সাহায্য করিস। কিসের ভুল? কি করেছেন আপনি? কিসের সাহায্য চাইছেন? আবিরের শানিত চাহনি মেঘের হৃদয় তোলপাড় আরও বাড়িয়ে দিচ্ছে। আবিরের কথার মানে বুঝতে পারছে না, বুকটা ধরাস ধরাস করে কাঁপছে। মেঘ প্রখর নেত্রে দীর্ঘ সময় আবিরকে নিরীক্ষণ করলো, একবারের জন্য পল্লব ফেলল না। আবির দুহাতে নিজের মুখ ঢেকে বসে আছে, ভেতরে ভেতরে কাঁদছে। এটা বুঝতে পেরেই মেঘ তড়িৎ বেগে আবিরের কাছে এগিয়ে গেল। আবিরের মাথায় হাত রেখে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আবির ভাই, কি হয়েছে আপনার? মেঘের স্পর্শ পেয়ে আবিরের ভেতরের কান্না কিছুটা প্রকাশিত হলো। আবিরের কান্না দেখে মেঘের রাকিবের গায়ে হলুদের রাতের কথা মনে পড়ে গেছে। মেঘ আর্তনাদ করে উঠল, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে বলুন আমায়, প্লিজ প্লিজ বলুন। আবির হঠাৎই মেঘের হাতটা শক্ত করে ধরল। আকস্মিক ঘটনায় মেঘের শরীর শাঁকুনি দিয়ে উঠেছে।
ক্রন্দনরত অবস্থায় আবির কাঁপা কাঁপা স্বরে বলল, আম সরি মেঘ, আম রিয়েলি সরি। এতক্ষণ আপনারা শুনছিলেন আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাসের 58তম পর্ব। কণ্ঠে ছিলাম আমি সানজিদা ছোঁয়া। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকালে ভালো থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।